আসসালামু আলাইকুম। মেধাঙ্গনে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কক্ষপথের শক্তি এবং ইলেকট্রনের বিন্যাস নিয়ে। কক্ষপথের শক্তি এবং ইলেকট্রন বিন্যাস নিয়ে। কারণ কক্ষপথের শক্তির ধারণা এবং ইলেকট্রন বিন্যাসের ধারণা পেতে হলে আমাদের গত লেকচার থেকে কিছু করা রিলেট করতে হবে, গত ক্লাসে আমরা দেখছিলাম প্রধান কক্ষপথকে প্রকাশ করা হচ্ছে n ইকুয়াল হচ্ছে 1 2 3 ইত্যাদি হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর উপশক্তি স্তরকে প্রকাশ করা হচ্ছে L দ্বারা, এটার মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। আর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা অরবিটালকে প্রকাশ করা হয় হচ্ছে m দ্বারা, m এর মান হচ্ছে 0 সহ প্লাস মাইনাস l পর্যন্ত, আচ্ছা, তাহলে প্রথম শক্তি স্তরে n ইকুয়াল কত? 1। প্রথম শক্তি স্তরে n ইকুয়াল 1। তাহলে l ইকুয়াল কত? l ইকুয়াল হচ্ছে 0 থেকে n-1। তাহলে কি 1 - 1 0, তাহলে 0। l ইকুয়াল হচ্ছে 0। তাহলে l ইকুয়াল 0 এর জন্য আমরা গত লেকচারে কি দেখছিলাম? s অরবিটাল সম্ভব। s, তো আচ্ছা, তাহলে m ইকুয়াল কত সম্ভব? প্লাস মাইনাস 0। তাহলে m ইকুয়াল হচ্ছে 0। তাহলে অরবিটাল কয়টা সম্ভব? একটা সম্ভব। কি কি অরবিটাল সম্ভব? s অরবিটাল। কি কি অরবিটাল সম্ভব? s অরবিটাল। আর s উপশক্তি স্তরে আগে কি দিতে হয়? প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে হচ্ছে প্রথম শক্তি স্তরে 1 এর সম্ভব। এখন আসে হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে n ইকুয়াল কত? 2। তাহলে l ইকুয়াল কত? 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে এখানে যদি 2 বসাই তাহলে 2 থেকে 1 গেলে 1, তাহলে 0 1। এখন যখন l সমান হচ্ছে 0, তখন m সমান কত? m সমান হচ্ছে 0। যখন l সমান 1, তখন m সমান কত? 0 সহ প্লাস মাইনাস l। তাইলে 0 আর হচ্ছে প্লাস মাইনাস 1, তাহলে -1 0 +1। তাহলে হচ্ছে কয়টা অরবিটাল সম্ভব? একটা, দুটা, তিনটা, চারটা অরবিটাল সম্ভব। আচ্ছা, তাহলে l ইকুয়াল 0 এর জন্য কি সম্ভব? s সম্ভব। l ইকুয়াল 1 এর জন্য হচ্ছে p সম্ভব। তাহলে আগে কি করতে হয়? প্রধান কোয়ান্টাম শিখতে হয়। তাহলে 2s 2p। তাহলে কি কি সম্ভব দ্বিতীয় শক্তি স্তরে? 2s 2p উপশক্তি স্তর সম্ভব। এখন n ইকুয়াল যখন 3, তখন l সমান কত? 0 থেকে n-1। তাহলে 3 - 1 মানে কত? 2 পর্যন্ত। তাহলে 0 1 2, 0 1 2। এখন l সমান 0 এর জন্য কি সম্ভব? s উপশক্তি স্তর, 1 এর জন্য p উপশক্তি স্তর, 2 এর জন্য d উপশক্তি স্তর। আগে কি করতে হয়? উপাদান কোয়ান্টাম সংখ্যা দিতে হয়। তাহলে 3s 3p 3d। তাহলে তৃতীয় শক্তি স্তরে কি কি সম্ভব? 3s 3p 3d। এখন যখন n ইকুয়াল হচ্ছে 4, তখন l ইকুয়াল কত? 4 - 1 3 পর্যন্ত। তাহলে 0 1 2 3, 0 1 2 3। এখন 0 এর জন্য কি লেখা যায়? l ইকুয়াল 0 হলে s অরবিটাল, l ইকুয়াল 1 হলে p উপশক্তি স্তর, l ইকুয়াল 2 হলে হচ্ছে d উপশক্তি স্তর, l ইকুয়াল 3 হলে f উপশক্তি স্তর। আগে কি করতে হয়? প্রধান কোয়ান্টাম সংখ্যা দিতে হয়। তাহলে চতুর্থ শক্তি স্তর প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4। তাহলে 4s 4p 4d 4f। এখন আমরা কি দেখলাম? প্রথম শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর সম্ভব? একটা উপশক্তি স্তর সম্ভব। দ্বিতীয় শক্তি স্তরে দুইটা উপশক্তি স্তর সম্ভব, 2s 2p। তৃতীয় শক্তি স্তরে 3s 3p 3d। চতুর্থ শক্তি স্তরে 4s 4p 4d 4f। এখন আমরা আশা করি বুঝতে পারলাম যে ইলেকট্রন বিন্যাসে যে 1s 1p 1p তো সম্ভব না, তাই না? 2s 2p 3s 3p 3d 4s 4p
এই ক্রমান্বয়ে কিভাবে হচ্ছে লেখা হয়। তাহলে আমরা কি জানি যে ইলেকট্রন প্রথমে কোন শক্তি স্তরে যাবে, প্রথম শক্তি স্তরে, পরে দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। এখন যদি সবগুলোকে সাজিয়ে লিখি তাহলে কি আসবে, 1s 2s 2p 3s 3s 3p 3d 3f তো সম্ভব না, তাহলে হচ্ছে 4s 4p 4d 4f। আশা করি হচ্ছে ইলেকট্রন বিন্যাসে এই উপশক্তি স্তর কিভাবে আসছে এটা হচ্ছে ক্লিয়ার, এটা হচ্ছে ক্লিয়ার। এখন এখন বুঝলাম যে ইলেকট্রন প্রথমে যাবে প্রথম শক্তি স্তরে, পরে দ্বিতীয় শক্তি স্তরে, পরে তৃতীয় শক্তি স্তরে, পরে তৃতীয় শক্তি স্তরে। এখন আমরা 3 নাম্বার শক্তি স্তর নিয়ে যদি আলোচনা করি তাহলে 3s 3p 3d। এখন 3 নাম্বার শক্তি স্তরে যে ইলেকট্রন গুলো আছে এই ইলেকট্রন গুলা যদি আগে 3d তে প্রবেশ করে, আগে যদি 3d তে প্রবেশ করে, পরে যদি 3s এ প্রবেশ করে, পরে যদি 3p তে প্রবেশ করে তাহলে হবে কিনা, তাহলে হবে কিনা, কিংবা আগে প্রবেশ করলে হচ্ছে 3s এ, পরে 3d তে, পরে 3p তে, হবে কিনা না। ইলেকট্রন কোন উপশক্তি স্তরে প্রবেশ করবে এটার হচ্ছে নির্দিষ্ট একটা নিয়ম আছে, নির্দিষ্ট একটা নিয়ম আছে। এই নীতিটা প্রদান করেন হচ্ছে, এই নিয়মটা প্রদান করেন হচ্ছে আফবাউ, আর এই নীতিকে বলা হয় হচ্ছে আফবাউ নীতি। আফবাউ কি বলছে, আফবাউ কি বলছে, যে শক্তি স্তরে যে কক্ষপথের যে কক্ষপথের যে কক্ষপথের শক্তির শক্তির মান কম, মান কম, সে কক্ষপথে সে কক্ষপথে সে কক্ষপথে আচ্ছা এটাকে কক্ষপথ না বলে শক্তি স্তরের বলি, হ্যাঁ, যে শক্তি স্তরে, তাহলে উপশক্তি স্তরে এখানে চলে আসে। যে শক্তি স্তরে শক্তির মান কম সে শক্তি স্তরে, সে শক্তি স্তরে, সে শক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করে, সে শক্তি স্তরে আগে ইলেকট্রন 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 প্রবেশ করবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা বুঝবো কিভাবে যে কোন শক্তি স্তরে শক্তির মান কম, কোন শক্তি স্তরে শক্তির মান বেশি। এটা নির্ভর করে হচ্ছে কোন, এখন হচ্ছে আসি শক্তির মান নির্ণয়। কোন শক্তি স্তরের শক্তি স্তরের শক্তি স্তরের শক্তির মান, শক্তির মান একে প্রকাশ করা হয়েছে n প্লাস l দ্বারা। n এবং l এর সমষ্টিকে বলা হয় শক্তির মান, শক্তির মান। এখন এখন যদি হচ্ছে আমি 1s নেই, 1s, তাহলে এখানে n এর মান কত, 1, n এর মান হচ্ছে 1, l এর মান কত, s এর জন্য 0, তাহলে 1s এর জন্য শক্তি কত, 1, 1s এর জন্য শক্তি কত, 1। এখন যদি হচ্ছে আমি 2s নেই, 2s এর জন্য n এর মান কত, 2, n এর মান কত, 2, আর s এর জন্য l এর মান 0, তাহলে কত, 2, তাহলে 2s এর শক্তির মান কত, 2। এখন যদি হচ্ছে আমি 3s নেই, এখন যদি হচ্ছে আমি 3s নেই, এখন যদি আমি 3s নেই তাহলে n এর মান কত, 3, আর s এর জন্য l এর মান 0, তাহলে কত, 3। এখন যদি আমি 3d নেই, 3p নেই, তাহলে n এর মান কত, 3, আর p এর মান 1, তাহলে কত আসলো টোটাল, 4, টোটাল 4। যদি আমি 3d নেই, যদি আমি 3d নেই তাহলে তাহলে n এর মান 3, d এর মান কত, 2, তাহলে শক্তির মান কত আসলো, 5। যদি আমি 4s নেই তাহলে n এর মান 4, s এর মান, s এর জন্য l এর মান 0, তাহলে আসলো
4। এখন এখন আমরা দেখলাম যে 1s উপশক্তি স্তরের শক্তির মান হচ্ছে 1, 2s উপশক্তি স্তরের শক্তির মান হচ্ছে 2, 3s উপশক্তি স্তরের শক্তির মান 3, 3p এর হচ্ছে 4, 3d এর জন্য 5, 4s এর জন্য হচ্ছে 4। এখন আব্বাও কি বলছে যে শক্তি স্তরের শক্তির মান কম, অর্থাৎ নিম্ন শক্তি সম্পন্ন শক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে এখানে সবচেয়ে শক্তির মান কম কে? 1s এর, তারপর হচ্ছে 2s এর। তাহলে আগে ইলেকট্রন প্রবেশ করবে কোথায়? 1s এ। পরে কোথায় প্রবেশ করবে? 2s এ। পরে কোথায় প্রবেশ করবে? 3s এ। পরে 4 3p তে। পরে কোথায় প্রবেশ করবে? 4s এ শক্তির মান কম, তাহলে 4s এ না? পরে কোথায়? তাহলে 4s অপেক্ষা 3d এর শক্তির মান বেশি, তাহলে 3d তে পরে প্রবেশ করবে। তাহলে আগে প্রবেশ করবে হচ্ছে 1s এ, পরে প্রবেশ করবে হচ্ছে 2s এ, পরে প্রবেশ করবে 3s এ, পরে 3p তে, পরে 4s, পরে 3d তে। কিন্তু আমরা বুঝলাম যে 3d তে 4s এর পরে ইলেকট্রন প্রবেশ করবে, কিন্তু ইলেকট্রন বিন্যাসের সময় 3d পরে 4s আগে লেখা যাবে না। ইলেকট্রন বিন্যাসের সময় হচ্ছে ক্রম ঠিক রাখতে হবে, কিন্তু যেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করার কথা সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমাদের 3d আগে, তাহলে 3d আগেই লিখতে হবে, তারপর হচ্ছে 4s 4p 4d, এভাবে হচ্ছে সাজিয়ে লিখতে থাকবো। আশা করি হচ্ছে এতটুকু ক্লিয়ার যে কোন শক্তি স্তরে হচ্ছে আগে ইলেকট্রন প্রবেশ করবে এবং হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে উপশক্তি স্তরগুলো কিভাবে সাজিয়ে লিখবো এটা বুঝতে পারছি। এখন আমাদের একটা ইলেকট্রন বিন্যাস করতে বললো হচ্ছে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 12। তাহলে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 12। তাহলে আগে কোথায় যাবে? আগে যাবে হচ্ছে 1s এ। এখন আমরা গত ক্লাসে দেখছি না s অরবিটালে s উপশক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন সম্ভব? 2টি। 1p কি সম্ভব না? 1s এর পরে আছে হচ্ছে 2s, তাহলে 2s এ কতটি ইলেকট্রন সম্ভব? 2টি। s উপশক্তি স্তরে সর্বোচ্চ 2টি। 2s এর পরে আসে হচ্ছে 2p, তাহলে 2p উপশক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? গত ক্লাসে দেখছি 6টি। তাহলে আমার হলো 6 8 10। এখন 2d কি সম্ভব না? তারপরে আসে কি? 3s, তারপরে আসে হচ্ছে 3s। তাহলে হচ্ছে s উপশক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? 2টি। তাহলে দিলাম 2টি, তাহলে 6 আর 2 8 10 12, তাহলে 12টি ইলেকট্রন। তাহলে হচ্ছে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস এটি। এখন আমাদেরকে বললো যে ফ্লুরিন 9 এর ইলেকট্রন বিন্যাস। তাহলে প্রথম কোথায় যাবে? 1s, প্রথমে যাবে 1s, কতটি ইলেকট্রন থাকতে পারে? 2টি। তারপর হচ্ছে 2s, কতটি থাকতে পারে? 2টি। তারপরে 2p, কতটি থাকতে পারে? 6টি থাকতে পারে, কিন্তু আমার দরকার কয়টি? 2 2 4, আর ইলেকট্রন সংখ্যা টোটাল 9, তাহলে 4টি প্রবেশ করছে, তাহলে p অরবিটালে আর কয়টি প্রবেশ করবে? 5টি। সর্বোচ্চ থাকতে পারে 6টি, কিন্তু ফ্লুরিনের ক্ষেত্রে p অরবিটালে থাকে কয়টি? 5টি। তাহলে এটি হচ্ছে ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস। এখন আমাদেরকে বললো হচ্ছে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করো। এখন ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 20। তাহলে ইলেকট্রন সংখ্যা কত? 20। তাহলে প্রথমে প্রবেশ করবে কোথায়? 1s, কতটি? 2টি। তারপর 2s, কতটি? 2টি। তারপর 2p, p তে হচ্ছে 6টি। তারপর হচ্ছে 2d সম্ভব না, তাহলে 3s, কতটি? 2টি। 3p 6টি। তাহলে আমাদের হলো কয়টি? 2 4 10 12 18টি। তারপরে 3p এর পরে কত আসে? 3d, কিন্তু আমরা কি জানি 3d অপেক্ষা 4s এর শক্তির মান কম, তাহলে 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে না, কিন্তু 4s আগে লেখা যাবে না, 4s পরে লিখতে হবে, 3d আগে লিখতে হবে। তাহলে হচ্ছে 4s এ কয়টি ইলেকট্রন প্রবেশ করা সম্ভব? 2টি। তাহলে আমার 20টি হয়ে গেছে। তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে 3d তে d অরবিটালে কতটি যাবে? d শক্তি উপশক্তি স্তরে হচ্ছে 0 ইলেকট্রন যাবে, 0 ইলেকট্রন, কোনো ইলেকট্রন যাবে না।
কিন্তু কোন ইলেকট্রন যাবে না দেখে 3d মিসিং দেওয়া যাবে না, যে আমি 3d লিখলাম না 4s 3p6 4s2 লিখলাম, এটা করা যাবে না। 3d ইলেকট্রন যাবে কয়টি? 0টি। এভাবে আশা করি ইলেকট্রন বিন্যাস সম্পর্কে কিভাবে করতে হয় এটা হচ্ছে আমাদের ধারণা ক্লিয়ার। এখন হচ্ছে ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। আমরা কি জানি? আমরা অষ্টম শ্রেণীতে পড়ছি যে পরমাণু হচ্ছে দ্বিত্বপূর্ণ এবং অষ্টকপূর্ণ অবস্থায় হচ্ছে অধিক স্থিতিশীল। পরমাণু সমূহ দ্বিত্বপূর্ণ এবং অষ্টকপূর্ণ অবস্থায় হচ্ছে অধিক স্থিতিশীল। তাইলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা একটা জিনিস জানবো যে উপশক্তি স্তরগুলো কে কে? এস উপশক্তি স্তরের মধ্যে পি এবং ডি উপশক্তি স্তর, পি এবং হচ্ছে ডি উপশক্তি স্তর, পি এবং ডি উপশক্তি স্তর পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল। পি ও ডি উপশক্তি স্তর পূর্ণ ও অর্ধপূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল কাঠামো অর্জন করে। এখন পূর্ণ এবং অর্ধপূর্ণ দ্বারা কি বোঝাইছে? 3p আচ্ছা, p অরবিটালে সর্বোচ্চ কতটি ইলেকট্রন প্রবেশ সম্ভব? 6টি। তাহলে যখন পূর্ণ থাকবে অর্থাৎ 6টি ইলেকট্রন প্রবেশ করবে তখন p অরবিটাল কি স্থিতিশীল বা স্থায়ী কাঠামো অর্জন করবে। অথবা p তে যদি হচ্ছে 3টি ইলেকট্রন প্রবেশ করে তাহলে অর্ধপূর্ণ আছে, তখন এটা কি স্থিতিশীল কাঠামো অর্জন করে। d অরবিটালে সর্বোচ্চ কতটি ইলেকট্রন প্রবেশ করতে পারে? 10টি। তাহলে যখন এটি 10টি দ্বারা পূর্ণ থাকে তখন এটি স্থিতিশীল কাঠামো অর্জন করে। যখন 5টি মানে অর্ধপূর্ণ অর্ধেক সংখ্যক আছে তখন এটি স্থিতিশীল কাঠামো অর্জন করে। তাহলে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে হচ্ছে আমরা খেয়াল রাখবো পি এবং ডি উপশক্তি স্তর পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল কাঠামো অর্জন করে। তাহলে এখন যদি আমরা আরেকটা ইলেকট্রন বিন্যাস দেখি ক্রোমিয়াম, আরেকটি ইলেকট্রন বিন্যাস যদি দেখি ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24। তাহলে ইলেকট্রন কতটি? 24টি। তাহলে ইলেকট্রন বিন্যাস করি। প্রথমে যাবে 1s এ কতটি? 2টি। তারপর 2p 1p সম্ভব না, 2s 2টি, 2p তে হচ্ছে 6টি, 3s এ 2টি, 3p তে 6টি। তাহলে হলো কত? 6 আর 2 8, 8 6 14, 2 16, 2 18টি। তারপরে কি 3d, তারপরে কত? 4s। আমরা কি জানি 3d এর আগে 4s তে আগে প্রবেশ করবে, তাহলে হচ্ছে 2। তাহলে কত হলো? 20। তাহলে 3d তে প্রবেশ করবে কতটি? 4টি, তাই না? 4টি। তাহলে কত হলো? 24। তাহলে 24। আমাদের নিয়ম অনুসারে তো এরকমই হওয়ার কথা, তাই না? কিন্তু এই ইলেকট্রন বিন্যাস হচ্ছে ভুল। তাহলে সঠিক ইলেকট্রন বিন্যাস কি? সঠিক ইলেকট্রন বিন্যাস হচ্ছে p এবং d অরবিটাল যখন পূর্ণ এবং অর্ধপূর্ণ থাকে তখন হচ্ছে স্থিতিশীল কাঠামো অর্জন করে। আর পরমাণু সমূহ কি অবস্থায় থাকতে চাই? অধিক স্থিতিশীল অবস্থায় থাকতে চাই, তাই না? তাহলে এখন কি করবে? তাহলে সঠিক ইলেকট্রন বিন্যাস কি? সঠিক ইলেকট্রন বিন্যাস হচ্ছে এই 3d এবং 4s এর মধ্যে 4s এ একটি ইলেকট্রন প্রবেশ করবে আর বাকি যে একটা ইলেকট্রন ওইটা হচ্ছে 3d তে প্রবেশ করবে। তাহলে নিয়ম অনুসারে 4টা যাওয়ার কথা, কিন্তু 4s এ একটা ইলেকট্রন কম প্রবেশ করে ওখানে যাবে হচ্ছে 5টা, তাহলে হচ্ছে বুঝতে পারছি যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে 3d5 4s1 হবে। এখানে যাবে হচ্ছে 5টা, এখানে যাবে হচ্ছে 1টা। কারণ কি? যে p এবং d অরবিটাল পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল। তাহলে এখন এই ইলেকট্রন বিন্যাস হচ্ছে সঠিক। তবে প্রশ্ন আসতে পারে যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম দেখা যায় কেন? তাহলে এইভাবে আমরা জানি যে শক্তি স্তরে n+l এর মান কম, অর্থাৎ নিম্ন শক্তি সম্পন্ন শক্তি স্তর কি ইলেকট্রন দ্বারা আগে পূর্ণ হওয়ার কথা। সেই ক্ষেত্রে 3d এর n+l এর মান কত? 3 + 2,
5 আর 4s এর জন্য n প্লাস n এর মান 4 প্লাস 0 সমান সমান 4। অর্থাৎ 3d এর শক্তি বেশি, তাহলে 4s অরবিটাল আগে পূর্ণ হওয়ার কথা। কিন্তু আমরা জানি কি p ও d অরবিটাল উপশক্তি স্তর পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল কাঠামো অর্জন করে। তাই 4s অরবিটালে একটি ইলেকট্রন কম প্রবেশ করে, ওই ইলেকট্রন দিয়ে কি d অরবিটালে প্রবেশ করে স্থিতিশীল কাঠামো অর্জন করে। এভাবে হচ্ছে আমরা ব্যাখ্যা দিয়ে দিই। তাহলে লাস্ট আমরা আরেকটি ইলেকট্রন বিন্যাস দেখি, ব্যতিক্রমের আরেকটি ইলেকট্রন বিন্যাস দেখি, সেটা হচ্ছে কপার 29। কপার পারমাণবিক সংখ্যা 29, তাহলে ইলেকট্রন সংখ্যা কত 29, কারণ কি পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যাকে নির্দেশ করে, প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা। তাহলে 1s 2 2s2 2p6 3s2 3p6 3d এর আগে কোথায় প্রবেশ করবে 4s এ 4s এ। তাহলে হলো ভাইটা এই পর্যন্ত 18, এখানে হচ্ছে 2 20, তাহলে এখানে 9। এটা হওয়ার কথা না নিয়ম অনুসারে? 4s এর শক্তি যেহেতু কম, তাহলে আগে পূর্ণ হবে 4s, তাইলে দুইটা পূর্ণ হয়ে পরে 3d তে প্রবেশ করবে। কিন্তু আমরা কি জানি যে p ও d অরবিটাল পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল। তাহলে এখন কি হবে? এটা হচ্ছে ভুল। সঠিক কি হবে? 4s অরবিটালে একটি ইলেকট্রন প্রবেশ করবে, আর এটাতে হচ্ছে 10টি ইলেকট্রন প্রবেশ করে পূর্ণতা অর্জন করার মাধ্যমে কি স্থিতিশীল কাঠামো অর্জন করবে। তাহলে যদি প্রশ্ন করা হয় যে কপারের ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম কেন, তাহলে এই ক্রোমিয়ামের ব্যাখ্যার মতে আমরা দিয়ে দিব।